প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের আরও দুইটা নতুন এমসিকিউ প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসুন আমরা শুরু করি। আমরা স্ক্রিনে প্রথম যে এমসিকিউটি দেখতে পাচ্ছি সেটি হলো যে এক ব্যক্তি এক্স প্রস্থের একটি রাস্তা সোজা পার হতে গিয়ে রাস্তার অর্ধেক পথ অতিক্রম করে v1 সমদ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধেক পথ অতিক্রম করে v2 সমদ্রুতিতে। সমস্ত রাস্তাটি অতিক্রম করার সময় তার গড় দ্রুতি কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গড় দ্রুতি এটার গাণিতিক যে টার্ম সেটা একটু দেখার চেষ্টা করি। যেহেতু আমরা গড় দ্রুতি নির্ণয় করব, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে দূরত্ব নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, যদি এটা গড় বেগ হতো তাহলে আমরা চিন্তা করতাম সরণ নিয়ে। তাহলে এখানে গড় দ্রুতি এটা মানে হচ্ছে ওই ব্যক্তি মোট কত দূরত্ব অতিক্রম করছে। ওকে, আর ওই মোট দূরত্ব অতিক্রম করতে ওই ব্যক্তির মোট প্রয়োজনীয় সময় কত। তার মানে আমরা ওই ব্যক্তির মোট অতিক্রান্ত দূরত্বকে যদি তার প্রয়োজনীয় মোট সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা গড় দ্রুতি পেয়ে যাব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটিকে যদি আমরা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি তাহলে আমরা এরকম একটা রাস্তা কল্পনা করতে পারি, যে রাস্তাটি প্রস্থ এ বি এবং ওই রাস্তাটির প্রস্থের যে পরিমাণ সেটা টোটালটা হচ্ছে এক্স মিটার দূরত্ব। ওকে, টোটাল দূরত্বটা হচ্ছে এক্স মিটার। কেমন? এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে ওই রাস্তাটার অর্ধেক যে পথ, প্রথম অর্ধেক যে পথ, আমরা প্রথম অর্ধেকটা এখানে একটু মিডিল করে নিলাম, এটা হচ্ছে সি অবস্থান। তো আমরা বলছি প্রথম অর্ধেক যে পথ, এই অর্ধেক পথ অর্থাৎ টোটাল পথের অর্ধেক x/2, এই অর্ধেক পথ ওই ব্যক্তি t1 সময় ধরে সমদ্রুতিতে অতিক্রম করেছিল এবং বাকি অর্ধেক যে পথ, সেই বাকি অর্ধেক পথ ওই ব্যক্তি অর্থাৎ বাকি x/2 অংশ রাস্তা ওই ব্যক্তি অতিক্রম করেছিল t2 সময়ে v2 সমদ্রুতিতে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই যে ব্যক্তি এ থেকে সি দূরত্ব অতিক্রম করলো, এই এ থেকে সি দূরত্ব অতিক্রম করতে তার যে প্রয়োজনীয় সময় এইটা কত এটা নির্ণয় করব। কারণ আমাদের গড় দ্রুতি বের করার জন্য যে মোট দূরত্ব সেটি কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এক্স। তাহলে আমরা যদি এখন শুধুমাত্র মোট সময়টা বের করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই উত্তরটা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মোট সময়ের পরিমাণ যেটা আমরা পাবো সেটা হচ্ছে এই t1 এবং এই t2 এর যোগফল। প্রিয় শিক্ষার্থীরা, তাই মোট সময় যদি আমরা এখানে বড় হাতের টি দিয়ে লিখি তাহলে আমরা এখানে বলতে পারবো যে t1 প্রথম অর্ধেক অতিক্রান্ত দূরত্ব প্লাস t2 দ্বিতীয় অর্ধেক অতিক্রান্ত দূরত্বের মোট সময়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তুটি কিন্তু সমদ্রুতিতে, মানে যে ব্যক্তি আসলে এখানে যাচ্ছে এই ব্যক্তি কিন্তু সমদ্রুতিতে গতিশীল ছিল। ওকে, তার মানে আমরা এখানে দুইবারই আমাদের এখানে বলছে v1 সমদ্রুতিতে গতিশীল ছিল, আবার এখানে বলছে v2 সমদ্রুতিতে গতিশীল ছিল। কেমন? তাহলে আমরা এখন কি করতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম অংশে, তো প্রথম অংশে আমরা চিত্র থেকে বুঝতেছি এটা এ থেকে সি। ওকে, এটা হচ্ছে প্রথম অংশে। তো প্রথম অংশে প্রয়োজনীয় সময় এটা হচ্ছে t1। তাহলে আমরা যেহেতু সমদ্রুতিতে যাচ্ছি তাই আমরা এখানে লিখতে পারি s = vt, এই সমীকরণটা। তাহলে এখানে t1 প্রথম বস্তুর জন্য যেহেতু, তাই প্রথম বস্তুর জন্য এখানে সরণটা হবে হচ্ছে x/2, মানে দূরত্বটা হচ্ছে x/2
আর v1 সমদ্রুতিতে সে যাচ্ছে আর ইন্টু t1 এটা আমাদের থাকবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে t1টা নির্ণয় করা। তাহলে আমরা t1টা কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে t1 ইকুয়াল টু আমরা এখানে পাবো x/2 ভাগ v1। কেমন? তাহলে অতএব আমরা এখানে t1 ইকুয়াল টু লিখতে পারবো x/2 ইন্টু v1। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন দ্বিতীয় অংশটা একটু কনসিডার করি, তাহলে আমরা এখানে পাবো দ্বিতীয় অংশ। তাহলে দ্বিতীয় অংশে আমরা যদি চিত্রটা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই ব্যক্তি সি থেকে বি অবস্থানে যাবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা সমদ্রুতিতে তার অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো s2 ইকুয়াল টু v2 ইন্টু t2 এই সমীকরণটি দ্বারা। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন t2 বের করা। তাহলে t2 মানে হচ্ছে s2/v2। তাহলে s2 এটা বলতে আমরা বোঝাচ্ছি x/2। প্রিয় শিক্ষার্থীরা, s2 এখানে সিবি অংশে অতিক্রান্ত দূরত্ব। আমরা কিন্তু সিবি অংশে অতিক্রান্ত দূরত্ব জানি x/2। কেমন? আর এখানে যে সমদ্রুতিটা ছিল সেটা হচ্ছে v2। তাহলে অতএব আমরা কিন্তু এখানে t2 ইকুয়াল টু লিখতে পারি যে x/2 ইন্টু v2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি এখন আমরা এখানে t এর মানটা এখানে যদি বসিয়ে আমরা মোট সময়টা যদি বের করি, তাহলে আমরা এখানে পাবো t1 মানে হচ্ছে x/2v1 প্লাস t2 মানে আমরা পাবো হচ্ছে x/2v2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম অংশের প্রয়োজনীয় সময় t1 আর দ্বিতীয় অংশের প্রয়োজনীয় সময় t2 নির্ণয় করেছি। ঠিক আছে? তাহলে এই t1 আর t2 যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখানে এই যে মোট অতিক্রান্ত দূরত্ব, এই মোট অতিক্রান্ত দূরত্বের মোট প্রয়োজনীয় সময়টা আমরা কিন্তু পেয়ে যাব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটু এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে x কমন নিয়ে নিই, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 1/2v1 প্লাস 1/2v2। কেমন? তারপরের লাইন যদি আমরা একটু চিন্তা করি, তাহলে x কমন হচ্ছে 2v1v2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি 2v1 কমন, তাহলে উপরে শুধু থাকবে হচ্ছে v2 প্লাস আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি, দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি 2v2 কমন, তার মানে এখানে শুধু থাকবে হচ্ছে v1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন এর পরবর্তী অংশে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, অর্থাৎ টোটাল যে টাইমটা আমরা পাচ্ছি t, এই t ইকুয়াল টু আমরা পাচ্ছি x ইন্টু v1 প্লাস v2 বাই 2 ইন্টু v1 ইন্টু v2। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় সময়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মোট যে সময়টা পাচ্ছি এখানে সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছিলাম t। তাহলে এখন আমরা যদি মান বসাই, তাহলে আমাদের উপরে x থেকে যাচ্ছে আর নিচে যদি আমরা t এর মানটা বসাই, তাহলে t এর মানটা আমরা পাচ্ছি x v1 প্লাস v2 বাই 2 ইন্টু v1 ইন্টু v2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই বলেছিলাম গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব ভাগ মোট প্রয়োজনীয় সময়। আমরা এখানে মোট দূরত্ব প্রশ্নেই আমাদের x প্রস্থের রাস্তা এটা বলা আছে, তাই আমরা মোট দূরত্বের পরিবর্তে x বসিয়েছি আর মোট সময় এটা আমরা এই প্রশ্নটাকে আমরা চিত্র হিসাবে কল্পনা করেছিলাম এবং সেখান থেকে আমরা প্রথম অংশের টি আর দ্বিতীয় অংশের টি এই দুটো যোগ করেছি, মোট সময় পেয়েছি। সেই মোট সময় সমীকরণটা আমরা এখন এখানে বসালাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের x আর x উপরে নিচ কাটাকাটি হয়ে গেল, তাহলে উপরে থাকবে শুধু 1, ওকে, আর নিচে থাকবে হচ্ছে v1 প্লাস v2 বাই 2 ইন্টু v1 ইন্টু v2। অতএব প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এটা একটু একদম মানে সহজে একটু লেখার চেষ্টা করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে গড় দ্রুতি
কেমন, ইকুয়াল টু আমরা এখানে দেখতে পাবো যে এই যে আমরা নিচের যে অংশটা রয়েছে, তাই না, তাহলে এটি ভাগ আকারে রয়েছে, যদি এটা গুণ হয়ে উপরে চলে যায় তাহলে আমরা 2v1 v2 এইটা পাবো, অর্থাৎ নিচের রাশিটা উপরে চলে যাবে, আর উপরে যেটা মানে যেটা 1 এর নিচে ছিল, মানে এই 2v1 v2 এর উপরে যেটা ছিল সেটা কিন্তু নিচে থেকে যাবে, v1 প্লাস v2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এখানে আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের প্রত্যাশিত যে গড় দ্রুতির মান সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি গড় দ্রুতি ইকুয়াল টু 2v1 v2 বাই v1 প্লাস v2। প্রিয় শিক্ষার্থীরা, গড় দ্রুতি মানে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট প্রয়োজনীয় সময়। তাহলে রাস্তাটির মোট প্রস্থ ছিল x, এবং এই x মিটার রাস্তা বা প্রস্থের তার যে অতিক্রান্ত কালের যে সময়, মানে অতিক্রম করার জন্য যে প্রয়োজনীয় সময়, সেই সময় আমরা অর্ধেক রাস্তার জন্য t1 এবং বাকি অর্ধেক রাস্তার জন্য t2 বিবেচনা করেছিলাম, এবং এই t1 আর t2 আমরা যোগ করে এখানে কিন্তু আমরা মোট প্রয়োজনীয় সময়টা নির্ণয় করেছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই প্রয়োজনীয় সময় অর্থাৎ মোট সময় আমরা এই গড় দ্রুতির সমীকরণে বসিয়েছি। তারপরে আমরা এখানে সিম্পল ক্যালকুলেশন, তারপরে আমরা দেখলাম 2v1 v2 বাই v1 প্লাস v2। এখন কি আমরা অপশনগুলো চেক করতে পারি প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা অপশনগুলো যদি চেক করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি খ নম্বর অপশন, এটা আমাদের জন্য সঠিক উত্তর। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব আপনারা এটা বুঝতে পেরেছেন সবাই। আমরা এমসিকিউগুলো যখন বাসায় প্র্যাকটিস করব তখন আমরা কখনোই অনুমান নির্ভর বা মুখস্থভাবে এই এমসিকিউগুলো মনে রাখার চেষ্টা করব না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ম্যাথমেটিক্যালি ডিটেল যদি বাসায় এমসিকিউগুলো বুঝে বুঝে পড়ি তাহলে পরীক্ষার সময় এসব এমসিকিউ আমরা মুহূর্তের মধ্যে দাগিয়ে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নেক্সট এমসিকিউটাতে চলে যাচ্ছি। ওকে, আমরা এখানে একটা ফানি এমসিকিউ দেখব প্রিয় শিক্ষার্থীরা। এই এমসিকিউটা হচ্ছে, আমি ফানি বলার কারণটা একটু পরে বলি। এ ও বি দুটি বস্তুর ভর যথাক্রমে 1 কেজি আর 2 কেজি। তো এটাকে আমরা বলতেছি m1, এটাকে আমরা বলতেছি হচ্ছে m2। এবার বলতেছে এ বস্তুর ভর বি বস্তুর ভরের দ্বিগুণ, আমরা এখানে দেখতেই পাচ্ছি সেটা। আচ্ছা, এবার বলতেছে বস্তু দুটিকে একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে দিল। প্রিয় শিক্ষার্থীরা, একদম সিম্পল যদি আমরা চিন্তা করি যে এখানে একটা 1 কেজি ভরের বস্তু আছে, এটা হচ্ছে 1 কেজি। ওকে, আমরা এখানে আরেকটা বস্তু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2 কেজি। ওকে, আর আমরা এখানে একটা ভূমি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এইটাকে আমরা যে উচ্চতা থেকে ফালাবো নিচের দিকে, ঠিক আছে, সেটা h, আর এই উচ্চতা যেটা আমি ফেলাবো সেটা হচ্ছে h। তার মানে এইখানে ভিন্ন ভরের দুটি বস্তু হতে পারে, কিন্তু সেম উচ্চতা থেকে তাকে আমাদেরকে মুক্তভাবে ফেলাইতে হবে। একই উচ্চতা থেকে আমাদেরকে তাদেরকে মুক্তভাবে পড়তে হবে, মানে তারা ফ্রি ফলিং বডি, মুক্তভাবে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কোনো বস্তু যখন মুক্তভাবে নিচের দিকে পড়ে সেটার ভর ওই মুক্তভাবে পড়ার ক্ষেত্রে কোনো ভূমিকাই পালন করে না। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমরা গ্যালিলিওর প্রথম সূত্র থেকে জানি একই উচ্চতা থেকে যদি ভিন্ন ভরের একাধিক বস্তুকে আমরা মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়তে দেই তাহলে তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এদের ভর কিন্তু কোনো ম্যাটার না। তাহলে এরা 1 কেজি ভরের বস্তু এইচ উচ্চতা থেকে ছোড়া হয়েছে, 2 কেজি ভরের বস্তু এইচ উচ্চতা থেকে ফেলা হয়েছে, মানে দুটো বস্তুকে সেম উচ্চতা থেকে ভূপৃষ্ঠের দিকে ফেলা হয়েছে। ফলে এই বস্তুটার উপরেও জি সেম ত্বরণ কাজ করবে, এই বস্তুটার উপরেও জি সেম ত্বরণ কাজ করবে। ঠিক আছে, পৃথিবী দুইজন বস্তুকেই তার প্রয়োজনীয় বল অনুযায়ী নিজের দিকে আকর্ষণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাই তারা সমান উচ্চতা সমান সময় অতিক্রম করবে। এখন আমরা গ্যালিলিওর একটা গুরুত্বপূর্ণ সূত্র জানি, সেটা হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, যে একাধিক বস্তুর জন্য এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারি h1 বাই h2 ইকুয়াল টু t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই সমীকরণ থেকে, এই গ্যালিলিওর
সূত্র থেকে আমরা সময় আর উচ্চতার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারি প্রিয় শিক্ষার্থীরা। কারণ আমাদেরকে এখানে বলছে এ ও বি বস্তু দুটির পতনকালের অনুপাত আমাদেরকে বের করতে হবে। পতনকাল মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি এই প্রথম বস্তুটা অর্থাৎ এ বস্তুটা, আর এটার নাম দিলাম বি, তাহলে এ বস্তুটা নিচের দিকে যখন পড়বে তখন এটার পড়তে টাইম লাগবে t1, আর এই বস্তুটা যখন নিচের দিকে পড়বে তখন তার টাইম লাগবে হচ্ছে t2। আমি আবারও বলি, যদি বিনা বাধায় স্থির অবস্থান থেকে যে কোনো ভরের বস্তু সমান উচ্চতা থেকে নিচের দিকে পড়তে থাকে তাহলে তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এই সমীকরণটার ক্ষেত্রে যদি এখন পতনকালের অর্থাৎ t1 আর t2 এর মান যদি বের করতে চাই তাহলে আমরা h1 এর পরিবর্তে এখানে লিখতে পারবো h2 এর পরিবর্তে লিখতে পারবো h, তাহলে এটা হচ্ছে t1 বাই t2, আমরা এটাকে একটু হোল স্কোয়ার হিসাবে লিখলাম প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি h তো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে t1 বাই t2 ইকুয়াল টু আমরা এখানে দেখতে পাচ্ছি 1/1। ওকে, মানে এভাবে এটাকে লেখা যায়। তাহলে t1 is to t2 ইকুয়াল টু 1:1। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্যই আমি এই এমসিকিউটাকে প্রথমে ফানি এমসিকিউ বলছিলাম, যে আমরা জানি এটা গ্যালিলিওর সূত্র থেকে আমরা এটা জানি, ভিন্ন ভরের বস্তু যদি বিনা বাধায় একই উচ্চতা থেকে ফেলা হয় তাহলে ওই উভয় বস্তু ওই সেম উচ্চতাটা অতিক্রম করার ক্ষেত্রে সেম টাইম নেবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই এ আর বি বস্তু দুটির ভর ভিন্ন হলেও তাদের পতনকালের অনুপাত এটা সবসময় একই রকম থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অপশনটা যদি একটু চেক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে খ নম্বর অপশন এটা আমাদের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এই এমসিকিউ দুইটা আপনারা বুঝতে পারছেন। ওকে, তো আমরা বাসায় যখন এমসিকিউগুলো প্র্যাকটিস করব অবশ্যই আমরা ডিটেল এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।